এমনকি সিডিপিতেও কিন্তু আপনার 100% হেল্প হবে যে টপিকগুলো, যেমন টপিকগুলোর নাম হচ্ছে, যেমন আমি বলে দিচ্ছি, এনইপি 2020, তারপর আরটিএ 2009, তারপর এনসিএফ। বিশেষ করে 3টে টপিক নিয়ে আজকে আমি আলোচনা করব। সম্পূর্ণ ক্লাস পুরো ডিটেলস আপনাদের প্রশ্ন সহ অপশনগুলো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সুতরাং চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই প্রশ্নপত্রে। ঠিক আছে, দেখুন প্রথম প্রশ্নে কি বলেছে। এখানে আমি প্রশ্নটা বাইলিঙ্গুয়াল আমি লিখেছি হিন্দি এবং ইংরেজিতে, যাতে করে আপনাদের সুবিধা হয়, এবং জিনিসগুলো আমি বাংলাতে ট্রান্সলেট করে দেবো, আপনাদের বুঝিয়ে দেবো, সেটা ট্রাইল্যাঙ্গুয়াল হয়ে যাবে। আপনারা যে কোনো জায়গায় যে কোনোভাবে যদি প্রশ্ন আসে আপনারা বায়াতকা খেল করে দিতে পারবেন। ঠিক আছে, তো দেখুন প্রথম প্রশ্ন কি বলেছে। দেখুন, অ্যাকর্ডিং টু ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, দ্য এম্পাসিস অফ এডুকেশন শুড বি অন। ঠিক আছে, এনইপি 2020 মতে শিক্ষাটা কিসের উপর বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, এটাই হচ্ছে মুদ্রা কথা। প্রথম অপশন দেখুন, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে কি ডিকন্টেক্সচুয়ালাইজড কন্টেক্সট, তারপর হচ্ছে রুট লার্নিং, তারপর হচ্ছে লার্নিং ফর এক্সাম। তো এখানে কারেক্ট আনসার কী হবে দেখুন, এই যে বলেছে ঘের সম্বন্ধিত বিষয়বস্তু, এটার মানে কি? এটার মানে হচ্ছে দেখুন, আমি যেমন বুঝিয়ে দিই, যেমন এখানে ধরুন আমি লিখলাম, এই যে দেখুন এখানে আমি লিখলাম, কি লিখলাম, বাংলা, আর আমি লিখলাম কি ইংরেজি। এখানে আমি কি লিখলাম, বাংলা এবং ইংরেজি। দেখলেন, এই দেখুন বাংলাটাকে আমি ইংরেজিতে লিখছি এবং ইংরেজিটাকে আমি বাংলায় লিখছি। এটার নামই হচ্ছে কি ডিকন্টেক্সচুয়ালাইজড কন্টেন্ট। তার মানে এটা তো ভুল হয়ে গেল। বাংলাকে আমি বাংলায় ছিলাম, ইংলিশকে আমি ইংলিশ লিখতেছিলাম, সেটা ভুল হয়ে গেল, সেটা কারেক্ট আনসার নয়। আমরা জানি রুট লার্নিং মানে শিশুদেরকে রুট লার্নিং করানো হয় না, সেটা মোস্ট নেগেটিভ ওয়ার্ড, এটা আমরা অটোমেটিক কেটে দিলাম। লার্নিং ফর এক্সাম, পরীক্ষার জন্য আমরা শিশুদের কখনো শেখাই না, তার মানে কারেক্ট আনসার হয়ে গেল কি আমাদের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে শিশুরা কী করবে, কনসেপ্টটা ভালো করে ডেভেলপ করবে, ধারণার বিকাশ ঘটবে। তাকে কনসেপ্ট সহ যদি আমরা আলোচনা করি তাহলে তার মধ্যে যেটা মাথায় ঢুকবে সেটা সে সহজে বলতে পারবে না। সুতরাং ইট ইজ দ্য রাইট অ্যান্সার। তারপর দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কনসিডার মাল্টিল্যাঙ্গুয়ালিজম। ঠিক আছে, বহু ভাষার ক্ষেত্রে এনসিএফ কী বলে, এনইপি কী বলে। দেখুন, এজ এ প্রথম প্রশ্ন কী বলেছে, एज ए हिंड्रेंस इन चिल्ड्रन लर्निंग, बच्चों को सीखने में एक रुकावट की तरह देखती है। अच्छा, शिशुदेरके कि रुकावट करे माने बाधा सृष्टि करे ना, कोनो बाधा सृष्टि करे ना, एनइपि कोनो बाधार कथा बोलेनी, सुतरां केटे दिन। तारपर देखुन एनो कि बोलছে আননেসেসারি। এনইপি কি আননেসেসারি এসেছে? এনইপি কি আমরা আননেসেসারি বলতে পারি? সরকার একটা এনইপি দিয়েছে, আমাদের নতুন ফর্ম দিয়েছে, একটা এনইপি 2000 নতুন শিক্ষা কাঠামো দিয়েছে, আমরা কি আননেসেসারি বলবো? না, সেটা কেটে দিন। তারপর কি ভেরিয়ার অফ ইনক্লুসিভ এডুকেশনে সে কি বাধা তৈরি করে? না, সুতরাং এই 3টা অপশন কেটে দিন। আলটিমেটলি কারেক্ট আনসার কী হয়ে যাবে, অ্যাজ অ্যান অ্যাসেট ইন দ্য ক্লাসরুম। এবং অ্যাসেট হচ্ছে কি একটা পজিটিভ ওয়ার্ড। অ্যাসেট মানে হচ্ছে কি একটা পুঁজি। যেমন যারা ধনী ব্যক্তি আছে, ধনী ব্যক্তির ক্ষেত্রে তার পুঁজি হয়ে যায় মানি বা টাকা, টাকা তার ক্ষেত্রে সেটা পুঁজি হয়ে যায় বা অ্যাসেট হয়ে যায়। কিন্তু আমাদের ক্ষেত্রে লগভগ যেটা অ্যাসেট হচ্ছে সেটা কি আমাদের জ্ঞান, নলেজ, শিক্ষা, এটাই আমাদের কাছে অ্যাসেট। ঠিক আছে, সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, অ্যাজ অ্যান অ্যাসেট ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন দেখি। আচ্ছা, কী হতে পারে কারেক্ট আনসার, আপনারা কমেন্ট করুন তো ভাই, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হতে পারে। হুইচ অফ দ্য ফলোয়িং কনস্ট্রাক্ট ডাজ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 অ্যাডভোকেট? কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন নাম্বার 3 আপনারা কারেক্ট আনসার করুন এবং আমি কিছু ফ্যাক্ট আপনাদের এখানে আলোচনা করি। ঠিক আছে, ছোটো ছোটো করে লিখবো। ঠিক আছে, এখানে আমি কিছু ফ্যাক্ট আপনার জন্য আলোচনা করি। দেখুন, এই যে আরটিএ অ্যাক্ট 2009, যেটা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, এটা আমাদের এসেছিল 86 অ্যামেন্ডমেন্টে। অ্যামেন্ডমেন্ট ভারতের সংবিধান সংশোধনী, কত নম্বর সংবিধান সংশোধনী ছিল? 86 অ্যামেন্ডমেন্ট। যদি প্রশ্ন আসে 86 অ্যামেন্ডমেন্টটা কবে হয়েছিল, আপনি লিখে দেবেন। কবে লিখবেন ভাই? 2002। ঠিক আছে, 2002। ঠিক আছে, তার মধ্যে একটা আর্টিকেল যোগ হয়েছিল। আর্টিকেলের নাম হচ্ছে কি 21A। ঠিক আছে, এই 21A যে আর্টিকেল, এই আর্টিকেল আর একটু এডুকেশনের কথা বলেছি, একটা আর্টিকেল, নতুন করে আর্টিকেল একটা অ্যাড হয়েছিল। এখানে নর্মাল যারা শিশু আছে, নর্মাল চিলড্রেন, তাদের কাছে 6 থেকে 14 বছর, এবং যদি ডিসেবল চিলড্রেন হয় তাহলে 6 থেকে 18 বছর শিশুদের জন্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা ডাটা। তারপর আরও কিছু তথ্য আমরা দিচ্ছি। যেমন ভারত হচ্ছে
পুরো দেশের মধ্যে পুরো বিশ্বের মধ্যে 135তম দেশ, 135th কান্ট্রি, নাম্বার অফ কান্ট্রি। 135টি দেশের মধ্যে একটি দেশ যেটা হচ্ছে ভারত, যে ভারতে অ্যাডপ্ট করেছে, কি অ্যাডপ্ট করেছিল আমাদের RTA 2009 সে অ্যাডপ্ট করেছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আরও রয়েছে। এবার যদি বলে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সেটা কবে লাগু হয়েছিল? আইনটা তৈরি হয়েছিল 2009, কিন্তু সেটা লাগু কবে হয়েছিল? তো সেটা লাগু হয়েছিল, মনে রাখবেন, সেটা লাগু হয়েছিল কি 1 এপ্রিল। এই ছোটো ছোটো পয়েন্টগুলো আপনার জানা খুব দরকার। 1 এপ্রিল 2010 সেটা লাগু হয়েছিল বা কার্যকরী হয়েছিল। যদি আমরা বলি এটা কার্যকরী হয়েছিল 1 এপ্রিল 2010, সেটা কিন্তু 2009 কিন্তু সেটা কার্যকরী হয়নি। ঠিক আছে, এখানে আর RTA অ্যাক্ট 2009 আরও কিছু কথা বলেছে। কী বলেছে? যদি প্রাইমারি স্কুল যদি হয় তাহলে একটি শিশুর বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে 1 কিলোমিটার। ঠিক আছে, যদি বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার হবে। আর যদি আপার প্রাইমারি স্কুল হয় তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব হবে 3 কিলোমিটার। এটা যখন তারা ড্রাফট তৈরি করেছিল, RTA এডুকেশনের ড্রাফট যখন তৈরি করেছিল তখন সেটা দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তী সময় সেটা সম্ভব হয়নি, যার কারণে পরবর্তী সময় এটা চেঞ্জ করা হয়েছে। এখানে প্রাইমারির ক্ষেত্রে দেওয়া হয়েছে কি 3 কিলোমিটার, প্রাইমারি ক্ষেত্রে 3 কিলোমিটার ধরা হয়েছে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে 5 কিলোমিটার দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রাইমারি ক্ষেত্রে তারা 3 কিলোমিটার দিচ্ছে পরবর্তী সময়ে, কিন্তু প্রথম যখন ড্রাফটিং হয়েছিল তখন প্রাইমারি ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1 কিলোমিটার আর আপার প্রাইমারি ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব 3 কিলোমিটার ধরা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, তো এবার বলুন রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা তখন কমেন্ট বক্সে জানিয়েছেন। বলুন তো, এখানে দেখুন সেগ্রিগেশন, বিয়োজন করা মানে আলাদা করা, সেটা হয় না। মেইন স্ট্রিমিং, মূল ধারা, সেটা হবে না। ইন্টিগ্রেট হবে না। কারেক্ট আনসার ইনক্লুসিভ এডুকেশন, মানে সবার জন্য সমান শিক্ষা, সবাইকে আমরা সমানভাবে শিক্ষা দেবো, এটাই হচ্ছে RTA এডুকেশনের মূল লক্ষ্য। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 আমরা দেখি। এই দেখুন, এই প্রশ্নের আনসার তো আপনারা আমি এইমাত্র বলে গেলাম, বলতে বলতে কারেক্ট আনসার চলে আসলো। দেখুন, দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন বিটুইন এজ গ্রুপ অফ 6 to 14 হ্যাজ বিন ইনক্লুডেড ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন এজ, মানে কত নম্বর ধারা, কোন অনুচ্ছেদে বলেছে যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে অ্যাজ পার RTA অ্যাক্ট? RTA অ্যাক্টের মতে কত নম্বর ধারায় বলা হয়েছে যে শিশুদেরকে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন দিতে হবে? বলুন তো কত নম্বর? কারেক্ট আনসার কী হবে ভাই? এটা কারেক্ট আনসার, এইমাত্র যেটা বললাম এটা কারেক্ট আনসার হবে 21A। ঠিক আছে, 21A যেটা আর্টিকেল, এই আর্টিকেলে এটা বলেছে। ঠিক আছে ভাই, যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। তারপর দেখুন, দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশড ইন 2005 ওয়াজ প্রিপেয়ার্ড বাই NCF 2005-এ পাবলিশ হয়েছিল। এটা প্রিপেয়ার কে করেছিল? NASC, NCTE, NCERT ना MHRD? फिलहाल अभी तक MHRD का नाम चेंज हुआ है, अभी चेंज होके क्या हुआ है दोस्तों? मिनिस्ट्री ऑफ एजुकेशन हो गया। पहले वो MHRD था, अभी ये चेंज होके मिनिस्ट्री ऑफ एजुकेशन हो गया। तो फिलहाल इसका करेक्ट आंसर क्या हो जाएगा? NCERT। ठीक है, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক কে প্রিপেয়ার করেছিল 2005-এ? NCFটা 2005-এর যেটা NCF সেটা ফ্রেমওয়ার্ক কার দ্বারা হয়েছিল? সেটা NCERT সেটা ফ্রেমওয়ার্ক করেছিল। ঠিক আছে, জানা না থাকলে জানিয়ে নেবেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু জিনিসগুলো। তারপর দেখুন, এট ফাউন্ডেশনাল স্টেজ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ফোকাস অন, ফাউন্ডেশনাল স্টেজে NEP 2020 কাকে বেশি ফোকাস করেছে, কার উপর বেশি গুরুত্ব দিয়েছে? কারেক্ট আনসার কী হবে একটু কমেন্ট করুন তো। দেখুন, প্রথমে আমাদের যেটা স্ট্রাকচার ছিল, প্রথমে স্ট্রাকচার ছিল কি 10+2। ঠিক আছে, 10+2। এবারে যেটা আমাদের স্ট্রাকচার আমাদের দিয়েছে, স্ট্রাকচারটা কী দিয়েছে? স্ট্রাকচার দিয়েছে 10+2 ছিল, এবারে কি দিয়েছে? 5+3+3+4। এবারে NEPর যেটা স্ট্রাকচার কারিকুলামের NEP 2020 সেটা 5+3+3+4। তো 5 মানে কি? প্রথম 5টা কী বলেছে? প্রথম যেটা 5 আমাদের কী বলেছে? এটা হচ্ছে ফাউন্ডেশন স্টেজ। ঠিক আছে, পরে যেটা 3 এটা কি? প্রাইমারি স্টেজ। তারপর সেটা কি? এটা হচ্ছে মিডল স্টেজ। আর লাস্টের 4টা কি? সেকেন্ডারি স্টেজ। ঠিক আছে, পুরো ডিটেলস আলোচনা করবো। তারপর NEP সম্বন্ধে আরেকটা ডাটা দিয়ে দিই। NEP 2020 যেটা ছিল NEP, তখন চেয়ারম্যান কে ছিলেন? চেয়ারম্যান ছিলেন কস্তুরী রঞ্জন চৌধুরী, কস্তুরী রঞ্জন ছিলেন। ঠিক আছে, কস্তুরী রঞ্জন। তখনকার PM কে ছিলেন? নরেন্দ্র মোদী।
ঠিক আছে, নরেন্দ্র মোদী তখনকার পিএম ছিলেন। এবং এনইপি 2020 যেটা ছিল এটা সে আইডেন্টিফাই করেছে যে ফ্রি এডুকেশন দেওয়া হবে সবাইকে। কাকে? কোন শিশুদের ফ্রি এডুকেশন দেওয়া হবে? যাদের বয়স 3 থেকে 18 বছর। ঠিক আছে, 3 থেকে 18 বছর শিশুদেরকে फ्री एजुकेशन देवा হবে, সেটা নতুন পলিসি। तो फिलहाल इस क्वेश्चन का करेक्ट आंसर क्या हो जाएगा? साक्षरता लिटारेसी, यस करेक्ट। साक्षरता सांख्यिकता माने लिटारेसी न्यूमारेसी करेक्ट। ন্যাচারাল সায়েন্স টিচার অফ সোশ্যাল স্টাডিজ কথা বলা হয়নি। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, কারণ কি লিটারেসি কিন্তু অপশন নাম্বার এর মধ্যে আছে, বির মধ্যে একটা অ্যাড আছে, সুতরাং কারেক্ট হবে অপশন নাম্বার বি লিটারেসি এবং নিউমারেসি। এটাকে আমরা এফএলএন বলতে পারা যায়। ঠিক আছে, এফএলএন নিপুণ আসাম তার মধ্যে আসছে, বহুত বড়িয়া। তো দেখুন লিটারেসি এবং নিউমারেসি হবে এটার কি কারেক্ট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন ফাউন্ডেশনাল স্টেজ অফ স্কুলিং অ্যাজ পার দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কনসিস্ট অফ। সেম প্রশ্ন একটু ঘুরিয়ে দিয়েছে যে রাষ্ট্রীয় যে শিক্ষানীতি 2020-এর অনুসার বা তার মতে স্কুল শিক্ষার যেটা ফাউন্ডেশন স্টেজ সেটা কি হবে? স্কুল শিক্ষার ফাউন্ডেশন স্টেজ হবে কি? এটা কারেক্ট আনসার হবে পূর্ব স্কুল স্তর। আর ভাই রুক যা, এটা কারেক্ট আনসার হবে 3 ইয়ার্স অফ প্রি স্কুল। আমরা প্রি স্কুলের আগে 3 বছর আর তারপর ক্লাস 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে 5+3 যেটা বলেছিলাম, এই 5+3 এটা হয়ে গেল আমাদের কি কারেক্ট। ঠিক আছে, তো এদিকে আমরা ডিটেলস একটু যদি আলোচনা করি, ডিটেলস আমরা কোথায় আলোচনা করব? একটা ব্ল্যাঙ্ক পেজ, এখানে একটু ব্ল্যাঙ্ক পেজ আছে, এখানে আমরা একটু আলোচনা করি। দেখুন এখানে কি বলেছে 5+3+3+4, এটা নিয়ে আমরা আলোচনা একটু করি। 5+3+3+4। ঠিক আছে, তো প্রথম যেটা 5 বছর, এই 5 বছরে কী হবে? প্রথমে কি আসবে আপনার নার্সারি। ঠিক আছে, একদম নার্সারি ছোটোকালে। তারপর কি আসবে এলকেজি, তারপর কি আসবে ইউকেজি, তারপর কি আসবে ক্লাস 1, তারপর কি আসবে ক্লাস 2। ঠিক আছে, এই হচ্ছে 5 বছর। প্রথম যেটা 5, এবং এটা এই যে নার্সারিটা শুরু হবে কোন বছর থেকে? 3 বছর থেকে। শিশুর 3 বছর বয়স থেকে এটা শুরু হবে। তারপর যেটা পরের 3 কী থাকবে? এখানে ক্লাস 2 গেল, এখানে ক্লাস 3, ক্লাস 4 এবং ক্লাস 5 ধরে নিতে পারেন। এর পরের যেটা 3, পরের 3 কী থাকবে? ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8। ঠিক আছে, এবং পরবর্তী যেটা 4-এ কী থাকবে? ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11, ক্লাস 12। এটা হলো তার মূল স্ট্রাকচার। ঠিক আছে, মূল স্ট্রাকচার প্রথম 5, তারপর 3, তারপর 3, তারপর 4। প্রথম শুরু হবে তার ক্লাস, তার নার্সারিটা কবে থেকে শুরু হবে? 3 বছর থেকে। ঠিক আছে, তো আগে যেটা প্রশ্ন ছিল যে স্কুল শুরু হওয়ার আগে প্রথম 3 বছর, তো স্কুল যখন শুরু হবে তার প্রথম 3 বছরটা কি? এই দেখুন নার্সারি, এলকেজি, ইউকেজি, তারপর ক্লাস 1, ক্লাস 2, তারপর ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5। ঠিক আছে, এখানে কনসেপ্ট ক্লিয়ার আছে? আচ্ছা, এটা মাথায় রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এই যে প্রশ্নটা যা সলভ করলাম। এবার দেখুন এবার কি বলেছে, হুইচ ফান্ডামেন্টাল রাইট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ইনক্লুডেড ইন রাইট টু এডুকেশন অ্যাক্ট। এই যে আরটি অ্যাক্ট যেটা, এটা ভারতীয় সংবিধানের কোন মৌলিক অধিকারের মধ্যে রয়েছে? রাইট রিলেটেড টু কালচার অ্যান্ড এডুকেশন, রাইট টু ফ্রিডম, রাইট টু রিলিজিয়াস ফ্রিডম, বেনিফিশিয়াল রাইটস। এটা কারেক্ট আনসার কী হবে? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা কারেক্ট আনসার হবে রাইট টু ফ্রিডম, পড়াশোনা একটা স্বতন্ত্রতার অধিকার। ঠিক আছে, এবার দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে? ইন হুইচ সেকশন অফ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 ইট হ্যাজ বিন মেনশন দ্যাট প্রাইমারি এডুকেশন উইল বি গিভেন ইন মাদার টাং। ঠিক আছে, অর্থাৎ ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলেছে যে প্রাইমারি এডুকেশনটা অর্থাৎ প্রাথমিক শিক্ষাটা মাতৃভাষায় হতেই হবে? এটা কারেক্ট আনসার কী হবে? কী হবে কারেক্ট আনসার? দেখুন কোয়েশ্চন নাম্বার 28 কী বলেছে? প্রত্যেকটা অপশন আমাদের দেখা দরকার, এটা জানা রাখুন। কোয়েশ্চন নাম্বার অপশন নাম্বার 1 অর্থাৎ সেকশন 20 ধারা 20 কী বলেছে? যে নো টিউশন। এজ এ শিক্ষক হিসাবে আপনি কোনো টিউশন করাতে পারবেন না, মনে রাখবেন, কোনো টিউশন করাতে পারবে না। সেকশন 10 কী বলেছিল বা ধারা 10 আমাদের কী বলেছে? এটা বলেছে প্যারেন্টস আর গার্জিয়ান ইম্পর্টেন্স।
শিক্ষার ক্ষেত্রে মাতা পিতার কতটুকু ভূমিকা রয়েছে, এটা কথা বলেছে সেকশন 10। সেকশন 21-এ কী বলেছে? সেকশন 21-এ বলেছে এসএমসি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি। ঠিক আছে, কোয়েশ্চন নাম্বার অপশন 29-এ কী বলেছে? অপশন 29-এ বলেছে যে মাদার টাং। ঠিক আছে, এইগুলো মাথায় রাখবেন, কারণ কোন সময় পরীক্ষা কোনটা আসবে বলা নেই। এবার আমি প্রশ্ন সেট করেছি মাদার টাং দিয়ে, কোনো সময় প্যারেন্টস বা এসএমসি দিয়ে প্রশ্ন আসতে পারে, সেটা আপনারা লক্ষ্য রাখবেন এবং এই জিনিসগুলো আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন। ঠিক আছে, তো এই ক্ষেত্রে ফিলহাল এই অপশন का करेक्ट आंसर हो जाएगा दोस्तों क्वेश्चन नंबर 29। ঠিক আছে, সেকশন 29 কি বলে? যে মাদার টাঙ্গের মাধ্যমে প্রাথমিক শিক্ষাটা সমাপ্ত করতে হবে, বা প্রাথমিক শিক্ষায় আমাদের মাতৃভাষার মাধ্যমেই আমাদের প্রাথমিক শিক্ষাটা শিশুদের দিতে হবে, এটা সেকশন 29 বলেছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখি। এবার দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারবেন। এই প্রশ্নের কোয়েশ্চন নাম্বার 9, কোয়েশ্চন নাম্বার 10, এনসিএফ 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক পাবলিশ 2005 এমফাসিস ইজ দ্য মোস্ট অফ। কারণ এই অপশনগুলো দেখলে আপনারা কারেক্ট আনসার করবেন। এখানে এনসিএফ রয়েছে, এখানে যদি এনসিএফ না থেকে যদি আরটিই থাকতো, আমি এই কোয়েশ্চনের কথা বলছি, এনসিএফ রয়েছে এই ক্ষেত্রে, যদি এনসিএফ না থেকে এই প্রশ্নে যদি আরটিই অ্যাক্ট থাকতো, নতুবা যদি এনইপি থাকতো, তাহলে কিন্তু অপশনে যেটা আনসার হবে সেটা কিন্তু আনসার কিন্তু সেম থাকতো। আচ্ছা, কারণ কি? কারণ দেখুন, টু সলভ হার্ড কোয়েশ্চন, আমরা শিশুদেরকে কি হার্ড কোয়েশ্চন করাবো? আমরা হার্ড কোয়েশ্চন করাবো না। মেমোরাইজ অফ দ্য স্টুডেন্ট, মেমোরাইজ মুখস্থ করা একদম নেগেটিভ ওয়ার্ড, সেটা কখনো সম্ভব নয়। সুতরাং হার্ড কোয়েশ্চন মেমোরাইজ কেটে গেলাম। তারপর টু ডু ম্যাথমেটিক্স স্পিডলি, একদম বেশি স্পিডে সে যদি ম্যাথমেটিক্স তারা করে সে কিছু বুঝবেই না, এটাও কেটে দিলাম। তো ওয়ান কনস্ট্রাকশন অফ নলেজ, তার জ্ঞানের নির্মাণ হবে। জ্ঞানের নির্মাণ কী করে হবে? তাকে ধরে নিন আমি একটা হোম টাস্ক দিলাম, ঠিক আছে, হোম টাস্ক দেওয়ার পর সে কী করবে? ঘরে যাওয়ার পর সে ওই জিনিসটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পর সে কিছু একটা আবিষ্কার করবে, ডিসকভার করবে। সে কী করলো? ডিসকভার করার পর ওটা নিয়ে সে অন্য বন্ধু বান্ধবের সাথে ডিসকাস করতে পারে, ডিসকাস করে তার জ্ঞানটা বৃদ্ধি হলো। তারপর এটাকে সে কী করবে? এক্সপ্লোর করবে। ওটাকে সে এক্সপ্লোর যখন করবে তখন সে কোথাও না কোথাও নিশ্চয়ই কী থাকবে? বা অ্যাক্টিভ থাকবে, সে অ্যাক্টিভলি কাজ করবে। আর যখন সে অ্যাক্টিভলি কাজ করবে, নিজে থেকে কিছু একটা তৈরি করবে, তখন সে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে কাজ করবে, নিজের হাতে নিজে করে জিনিসটা শিখবে। সুতরাং অন কনস্ট্রাকশন অফ নলেজ ইজ দ্য রাইট অ্যান্সার। The central focus on National Education Policy 2020 is on, राष्ट्रीय शिक्षा नीति 2020 का केंद्र बिंदु क्या है? ठीक है, मेन फोकासटा की रिजिड कारिकुलाम। देखুন रिजिड, अरे भाई रुक जा भाई, रिजिड कारिकुलाम দেখুন কখনো কি হয় না? রিজিড কারিকুলাম কখনো হয় না। লার্নিং টুয়ার্ডস অ্যান্ড ফর এক্সাম, পরীক্ষার জন্য আমরা কখনো শিশুদেরকে পড়াশোনা করাই না। অ্যাডপ্টেশন অফ সামেটিভ মেথড কেন? আমরা কি ফরমেটিভ মেথডে করবো, সামেটিভে করবো না। তাছাড়া দেখুন মাল্টি ডিসিপ্লিনারি, ইয়েস। তারপর দেখুন হোলিস্টিক, মোস্ট পজিটিভ ওয়ার্ড বাই, হোলিস্টিক ইজ দ্য মোস্ট পজিটিভ ওয়ার্ড। ঠিক আছে, তো যেখানে হোলিস্টিক থাকবে সেখানে আপনারা চোখ বন্ধ করে সেখানে আপনারা কী করে দিন? একদম কারেক্ট আনসার সেটাকে করে দেবেন। ঠিক আছে, তারপর দেখানো যাক, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 স্টেট দ্যাট লার্নিং শুড বি। এনইপি 2020 মতে লার্নিংটা কি হতে হবে? লার্নিং কীরকম হওয়া চাই? এনইপি 2020 বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 মতে লার্নিং কীরকম হওয়া চাই? কন্টেন্ট ওরিয়েন্টেড, মানে বিষয়বস্তু ভিত্তিক, টেক্সট বুক সেন্ট্রিক, এক্সপিরিয়েন্সিয়াল, তারপর হচ্ছে বিহেভিয়ার স্টিক। এটা কারেক্ট আনসার। দেখুন এটা কারেক্ট আনসার না হো এক্সপিরিয়েন্সিয়াল কারেক্ট আনসার হবে। কারণ কি? আমরা আগে বলেছিলাম যেখানে শিশুটা হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সে শিখবে, নিজে হাতে করে যে জিনিসটা শিখবে, এটাও তার সবচেয়ে ভালো শিক্ষা হবে। সুতরাং এনইপিও সেই কথাটাকে বলেছে। সুতরাং এখানে কারেক্ট আনসার আমাদের হবে কি? প্রয়োগাত্মক বা এক্সপিরিয়েন্সিয়াল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। এবং প্রশ্নগুলো কারেক্ট আনসার কি আপনারা একটু ভাবুন এবং কমেন্ট বক্সে কারেক্ট আনসার তাড়াতাড়ি কমেন্ট করুন। এই প্রশ্ন দেখুন কারেক্ট আনসার কী হয়। এই প্রশ্ন কারেক্ট আনসার, অ্যাকর্ডিং টু দ্য আরটি অ্যাক্ট, ঠিক আছে,
চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 হোয়াট ইজ দ্য মিনস অফ স্ক্রিনিং প্রসেস। আচ্ছা, এখানে দেখুন আরটি অ্যাক্টের মতে কি বলেছে, অ্যাজ পার আরটি অ্যাক্টের মতে এই যে স্ক্রিনিং প্রসেস মানে কি, স্ক্রিনিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যাবলিউশন অফ টিচার ওয়ার্ক, অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। দেখুন, আপনারা যদি সেই স্ক্রিনিং প্রসেসের মানেটা না জানেন, এটা অর্থটা যদি আপনি না বুঝতে পারেন, তাহলে এখানে আপনি আনসার ভুল করবেন। কারণ প্যাডাগজির ভাষায় বলা হয় বা আমরা অনেক সময় বলে থাকি যে দেখুন, যেখানে শিশুটা অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে এটা হবে কারেক্ট আনসার। আমরাও সবসময় বলে থাকি, প্রায় সময় বলি যে শিশুরার সর্বাত্মিক বিকাশ যেখানে হবে সেখানে কারেক্ট আনসার হবে, কিন্তু আমরা প্রশ্ন বুঝি না, যার ফলে আমরা ভুল করি। তো এই প্রশ্নে সেম টু সেম আপনারা যদি অপশন নাম্বার ডি দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল করছেন। কারণ কি, কারণ দেখুন স্ক্রিনিং প্রসেস মানে কি, আগে যেরকম প্রাইভেট স্কুল থাকতো, তো প্রাইভেট স্কুলে যখন শিশুদের ভর্তি নেওয়া হতো তখন তাদের মা বাবার জন্য একটা টেস্ট নেওয়া হতো, প্যারেন্ট টেস্ট, ঠিক আছে, প্রাইভেট স্কুলে বিশেষ করে। বা তাছাড়া আগের অনেক স্কুলে কী করা হতো, ছাত্রদের জন্য একটা ভর্তি পরীক্ষা নেওয়া হতো। সুতরাং এই যে স্ক্রিনিং প্রসেসটা মুদ্রা কথা হচ্ছে কি অ্যাডমিশন প্রসেস। কিন্তু আমাদের আরটি অ্যাক্ট কি বলেছে যে অ্যাডমিশন প্রসেস নিতে হবে, অ্যাডমিশন পদ্ধতি নিতে হবে, ছাত্রদের ভর্তি পরীক্ষা নিতে হবে, এই ধরনের কি কেউ না, এই ধরনের আরটি বলেছে না, বলেনি। সুতরাং এই স্ক্রিনিং প্রসেসটা মানে হচ্ছে কি অ্যাডমিশন প্রসেস বা প্রবেশ প্রক্রিয়া। সুতরাং এই ক্ষেত্রে অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার, সেটা মাথায় রাখবেন। নেক্সট, according to the Right to Education Act 2009, which of the following is correct? আরটি 2009 এর মতে নিচের কোনটি কারেক্ট আমাদের বলতে হবে। তো দেখুন তো নিচের কোনটা কারেক্ট। স্কুল মে চার্জ ক্যাপিটেশন ফি, স্কুল ক্যান ইউজ দ্য স্ক্রিনিং প্রসেস ফর অ্যাডমিশন। দেখুন এইমাত্র যেটা প্রশ্ন চলে আসলাম, এইমাত্র আবার চলে আসছে, কি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখুন। এখানে প্রশ্নই বলেছে যে রাইট টু ফ্রি অ্যান্ড এডুকেশন, যেখানে ফ্রি অ্যান্ড এডুকেশন হবে সেখানে স্কুলকে কেন পয়সা দিতে হবে, ছাত্রদের স্কুলে পয়সা দিতে হবে না। অ্যাডমিশন প্রসেস কি আছে আমাদের আরটি অ্যাক্টের মতো, অ্যাডমিশন টেস্ট রয়েছে, অ্যাডমিশন টেস্ট আমাদের নেই। সুতরাং এই দুটা ভুল, সুতরাং অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। না ওয়ান তো না টু, ঠিক আছে, অর্থাৎ নান অফ দিস, কোনোটাই শুদ্ধ নয়, দুটি ভুল, ঠিক আছে, দুটি ভুল। According to the NCF 2005, learning is dash and dash in its character. NCF 2005 के अनुसार अधिगम अपने चरित्र में डैश और डैश होता है। ठीक है दोस्तों, NCF এর মতে লার্নিংটা কি হবে, দেখুন লার্নিংটা কি হয়, লার্নিংটা অ্যাক্টিভ হয়। লার্নিং কি, শিখনটা অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভলি শিখি। তো অ্যাক্টিভলি শিখি মানে এখানে প্যাসিভ আমরা কাটিয়ে দিলাম। তো লার্নিংটা যে অ্যাক্টিভ হবে, এই লার্নিংয়ের মধ্যে আমাদের কি ডেভেলপমেন্ট হবে, আমাদের সামাজিক বিকাশ বৃদ্ধি হবে, সোশিয়ালটা বৃদ্ধি হবে। আমরা সিম্পল কেন করব, সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। লার্নিং ইজ অ্যাক্টিভ অ্যান্ড সোশিয়াল ইন ইটস ক্যারেক্টার, ঠিক আছে, অপশন নাম্বার ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। As per NEP 2020, assessment of learner should include the progress as well as uniqueness of learner in, অর্থাৎ 2020 NCF সেটা শিক্ষাকে কোন প্রোগ্রেসে দেখতে চাইছে, শামিল করতে চাইছে। এখানে আপনারা ব্লুমস ট্যাক্সোনমির দেওয়া একটা ডোমেইন চেক করবেন, যাকে বলা হয় ক্যাপ। এই ক্ষেত্রে আপনারা ব্লুমস ট্যাক্সোনমি তার একটা যে 3 ডোমেইন আছে সেটা মাথায় রাখবেন, এটাকে বলা হয় কি ক্যাপ মানে কি কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার, কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখি। এডুকেশন পলিসি 2020 proposes inclusion of dash and dash for assessment of children। আচ্ছা, এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে দেখুন। ধরে নিন আপনি কোনো একটা পরীক্ষা দিচ্ছেন, কোথায় লিখবো, খালি জায়গা, আচ্ছা এখানে লিখি, আচ্ছা এখানে আমি লিখছি কিছু, ঠিক আছে। আপনি ধরুন একটা পরীক্ষা দেবেন টেস্ট, তো টেস্ট যখন দেবেন, টেস্ট করার পর আপনি কী করছেন, প্র্যাকটিস করছেন, আপনি কী করছেন, মক টেস্ট দিচ্ছেন, ধরে নিন মক টেস্ট দিচ্ছেন। তো মক টেস্ট আপনারা 4 জন বন্ধু রয়েছে, এ, বি, সি এবং ডি।
চারজন বন্ধু দিয়েছে। তখন বি বন্ধুটা কী করলো, সে তার নিজের মতো করে দিল। সি কী করলো, নিজের মতো করে দিল। এ কী করলো, তার নিজের মতো করে দিল। এবং ডি কী করলো, দিয়ে বললো যে না আমি কিছু তো পারি না, আমি কাজ করি, এই তাদেরটুকু দেখে দেখে আমি লিখে দিই। ডিটা কী করলো, কপি করে লিখে দিল। এবং কপি করে লিখেও কিন্তু মক টেস্টে একটা ভালো নম্বর পেয়ে গেল। সেটা কিন্তু ঠিক করলো না ভুল করলো? প্রথম প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে ঠিক করলো না ভুল করলো? আমার ডি যে বন্ধুটা রয়েছে সে কী করলো, এ বি এবং সি যা কিছু লিখেছে সবগুলা কপি করে দেখে দেখে সে লিখে নিল, এখানে মক টেস্টে ভালো নম্বর পেয়ে গেল। আলটিমেটলি সে যখন ফাইনাল এক্সাম যখন দেবে তখন সে কি পারবে? ফাইনাল এক্সাম যখন দেবে তখন সে কি পরীক্ষায় ভালো নম্বর পাবে? ফাইনাল এক্সাম যখন দেবে তো তখন আলটিমেটলি সে কী গুল্লা পাবে, কারণ তখন তো সে আর এবিসিকে পাবে না। আর ফাইনাল এক্সাম, সিটেড ফাইনাল এক্সাম তো কেউ দেখাবে না, তাই না? দেখা দেখি সুযোগ আছে, নকল মারার চান্স আছে ভাই, বই খুলে লেখা যায়। প্রশ্নগুলো কমন হুবহু আপনি আগে দেখে নিলেন, তারপর লিখে নিলেন, দেখে কপি পেস্ট করে নিলেন, সেরকম কি সম্ভব? তো আলটিমেটলি সে কী করবে, পরীক্ষায় রেজাল্টটা গুল্লা পাবে। সুতরাং তাকে কি করতে হবে, তখন তাকে নিজে বুঝতে হবে যে আমি কাউকে দেখে করাটা উচিত নয়, আমার নিজে টেস্ট করা উচিত যে আমি কতটুকু শিখতে পেরেছি। এটাই হচ্ছে মূল কথা, তাই না? তো যেহেতু আমি নিজে টেস্ট করব, যখন নিজে টেস্ট করব তখন এখানে একটা ওয়ার্ড দেখুন, সেলফ অ্যাসেসমেন্ট ইজ দ্য মোস্ট ওয়ার্ক। এখানে স্ট্যান্ডার্ড টেস্ট হবে না, তারপর এখানে কি বলেছে, ক্রাইটেরিয়া রেফারেন্স টেস্ট, এটা হবে না। তো সেলফ অ্যাসেসমেন্ট হুয়া है ऑल टेस्ट का पापा, সব টেস্ট का पापा है সেলফ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তারপর শিশুরা কী করবে, গ্রুপ ওয়ার্ক করবে এবং সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে তারা নিজেকে শিখবে, আকলন করবে। ঠিক আছে ভাই, চলুন পরবর্তী প্রশ্ন দেখি। দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 হ্যাজ প্রেসক্রাইবড মিনিমাম ওয়ার্কিং আওয়ার্স অ্যাজ পার উইক ফর এ টিচার। অর্থাৎ আরটি অ্যাক্ট 2009 মতে একজন শিক্ষককে সপ্তাহে কত ঘন্টা কাজ করতে হবে, এক সপ্তাহে? তো এই ক্ষেত্রে আরটি অ্যাক্ট যেটা 2009 তার কিছুটা ফ্যাক্ট আমি এক্ষেত্রে আরও আপনাদের কিছু এক্সট্রা দিয়ে দিই। এই ক্ষেত্রে যেটা রেশিও, প্রশ্ন আসতে পারে এই ধরনের রেশিও, যেমন টিচার ভার্সাস স্টুডেন্ট, যদি সেটা এলপির ক্ষেত্রে হয় বা লোয়ার প্রাইমারির ক্ষেত্রে হয় তাহলে একজন টিচারের ক্ষেত্রে 30 স্টুডেন্ট রেশিও হবে। যদি আপার প্রাইমারির ক্ষেত্রে হয় তাহলে একজন টিচারের ক্ষেত্রে 35 স্টুডেন্ট রেশিও হবে। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, যদি ওয়ার্কিং আওয়ার যদি বলা হয় তাহলে একজন টিচারকে ওয়ান উইকে তাকে কাজ করতে হবে 45 আওয়ার্স, 1 উইকে তাকে কাজ করতে হবে 45 ওয়ার্কস। এবং যদি আমরা এজ এ ইয়ার যদি ধরি, একজন পার্টিকুলার ইয়ার, তো একটি পার্টিকুলার ইয়ারে বা একটা সম্পূর্ণ ইয়ারে, একাডেমিক যেটা ইয়ার আছে এই ইয়ারে টোটাল আমাদের 200 দিন শিক্ষককে পাঠদান করতে হবে। যদি দিনের হিসাবে ধরি তাহলে 200 দিন, এটা লোয়ার প্রাইমারির ক্ষেত্রে আমরা 200 দিন আমরা ক্লাস করব এবং 200 দিনের মধ্যে আমাদের টোটাল যেটা ঘন্টা, আমাদের 800 ঘন্টা কাজ করতে হবে, 800 ঘন্টা শিক্ষা দিতে হবে। তার বেশি দিতে পারি, আপত্তি নেই, কিন্তু তার কম দেওয়া যাবে না অ্যাজ পার গাইডলাইন আরটি অ্যাক্ট। ঠিক আছে, এক বছরে আমরা এলপির ক্ষেত্রে 200 দিন আমরা শিক্ষাদান করব এবং টোটাল 800 ঘন্টা আমরা পড়াবো। আর যদি সেটা আপার প্রাইমারি হয় বা সেকেন্ডারি ক্ষেত্রে হয় তখন আমরা কি করব, এখানে 220 দিন করব, একটু বাড়বে 220 দিন, আর এখানে আমরা টোটাল ঘন্টা হবে 1000 ঘন্টা। আর এক সপ্তাহে একজন স্টুডেন্ট 45 ঘন্টা কাজ করবেন। বুঝা গেল ফান্ডা? তো চলুন এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে, কি বলেছে পার উইক এজ এ টিচার, সুতরাং কারেক্ট আনসার হবে 45 আওয়ার, 45 ঘন্টা দোস্ত। ঠিক আছে, তো এডিশনাল যেগুলো আমি আপনাদের দেই সেগুলো অবশ্যই কাইন্ডলি মনে রাখবেন বা কপিতে সঙ্গে সঙ্গে নোট ডাউন করবেন, তাহলে পরবর্তী সময় আপনাদের যথেষ্ট হেল্প হবে। এবার দেখুন, আন্ডার দ্য আরটি অ্যাক্ট, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 মানেই হচ্ছে আরটি অ্যাক্ট। আর নো টিচার ক্যান বি এমপ্লয়েড ইন হুইচ অন দ্য ফলোয়িং টাস্ক, অর্থাৎ নিচের কোন কাজে শিক্ষককে সংযুক্ত করা যায় না, অর্থাৎ নিজের কোন কাজ শিক্ষক করেন না। দেখুন, ইন দ্য সেন্সাস টু বি হেল্ড আফটার 10 বছর পর যে জনগণনা হয় সেখানে শিক্ষক 100% থাকেন, শিক্ষকরাই জনগণনা করেন। ইন ডিজাস্টার রিলিফ ওয়ার্ক 100%, যখন করোনা এসেছিল তখন দেখেছিলাম যে শিক্ষকরা অনেক রিলিফ বন্টন করার কাজে মানে শিক্ষকদের লাগানো হয়েছিল, 100% শিক্ষকরা করবে। ইলেকশন ডিউটি, শিক্ষক ছাড়া তো কোনো ইলেকশন ডিউটি হয় না ভাই,
ইলেকশন প্রসেসই 100% কমপ্লিট হবে না যদি শিক্ষক না নেওয়া হয়। কিন্তু এই পোলিও প্রোগ্রামে, ইনপালস পোলিও প্রোগ্রামে কিন্তু শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয় না। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে পালস পোলিও কার্যক্রমে। ঠিক আছে, তো এটা কারেক্ট আনসার হবে পোলিও প্রোগ্রাম। নেক্সট প্রশ্ন দেখি, কোয়েশ্চন নাম্বার 20, কারেক্ট আনসার কী হবে দেখুন। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচ টু স্টাডি ইজ নট ওয়ান হুইচ দ্য এনসিএফ হ্যাজ রিকমেন্ডেড। এনসিএফ নিচের কোনটিকে পড়ানোর জন্য আমাদের রিকমেন্ড করেনি? স্টাডি ইজ নট, নিচের কোনটি পড়ানোর জন্য আমাদের এনসিএফ বলেনি? আমাদের ম্যাথমেটিক্স পড়ানোর জন্য আমাদের এনসিএফ বলেছে, কারণ শিশুদেরকে সংখ্যার ধারণা দিতেই হবে। তারপর দেখুন লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আমরা যেটা এনসিএফের আন্ডারে যেটা শিখি, এখানে আমরা কোন ভাষা শিখি? মাদার টাং শিখি। তো মাদার টাং শিখি মানে কি? মাদার টাং মানে মাতৃভাষা। এখানে কি আমরা কি ফরেন ল্যাঙ্গুয়েজ শিখি? বিদেশি ভাষা কি আমরা শিখি? না, এখানে আমরা বিদেশি ভাষা শিখি না। সুতরাং এখানে ফরেন ল্যাঙ্গুয়েজ যেটা হবে এটা হবে কারেক্ট অ্যান্সার। আমাদের এনসিএফ যেটা রয়েছে, এনসিএফ 2020, এটা কিন্তু আমাদেরকে বিদেশি ভাষা শেখার জন্য কিন্তু আমাদেরকে বলা হয়নি। স্টাডিজ নট ওয়ান উইথ দ্য, এটা হলো কারেক্ট অ্যান্সার হবে কি লার্নিং ফরেন ল্যাঙ্গুয়েজ। সুতরাং ফরেন ল্যাঙ্গুয়েজ বা বিদেশি ভাষা এটা হবে আমাদেরকে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। তারপর দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্ন দেখি। National Education Policy 2020 proposed that education should be, according to NEP 2020 মতে শিক্ষকটা বা শিক্ষা যেটা সেটা কী ধরনের হওয়া চাই? আমরা কখনো শিশুদেরকে ড্রিল প্র্যাকটিস করাই না, নেগেটিভ ওয়ার্ড। ড্রিল করানো যাবে না, প্র্যাকটিস করানো যাবে না, জবরদস্তি শেখানো যাবে না, রট্টা মারা যাবে না, ঠিক আছে ভাই। তারপর দেখো টেক্সট বুক টিচার সেন্ট্রিক ওরিয়েন্টেড কখনো হয় না, সবসময় কী হয় চাইল্ড সেন্ট্রিক ওরিয়েন্টেড বা চাইল্ড সেন্ট্রিক মানে ক্লাসরুম স্টুডেন্ট। তারপর দেখুন লার্নিং ফর এক্সাম, পরীক্ষার জন্য শিক্ষণ, সেটা তো সম্ভবই না। তার মানে কারেক্ট আনসারকে অন্বেষণ করা বা খোঁজা মানে ইনকোয়ারি। তারপর ডিসকভারি, আবিষ্কার করবে। যখনই সে আবিষ্কার করবে, ডিসকভার করবে, তখন সে নিজে নিজে কিছু একটা খুঁজবে। যখন নিজে নিজে কিছু একটা খুঁজবে তখন সে খুব ভালো করে শিখবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স হবে। সুতরাং কারেক্ট আনসার এক্ষেত্রে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। চলুন ঝটপট করে আরও কয়েকটা প্রশ্ন আছে, শেষ করে দিবেই। কেমন লাগছে ক্লাসটা খুব তাড়াতাড়ি কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। এবং এই ধরনের ক্লাস যদি আপনাদের চাই তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যে ইয়েস স্যার আমাদের সিডিপির এই ধরনের ক্লাস আমাদের প্রয়োজন হচ্ছে। তাহলে আমি পরবর্তী সময় আপনার জন্য আরও বেশি করে ক্লাস তৈরি করব, ঠিক আছে? না হলে আমরা বাংলাতেই কন্টিনিউ করব। আর যদি আপনি এই ধরনের ক্লাস যদি সিডিপির আরও চান, এটা কিন্তু সিডিপি প্লাস বাংলা, আমি বলছি না সিডিপি, এটা কি এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের বাংলাতেও প্রশ্ন আসবে। আপনি দেখবেন আরটি এক থেকেও কিন্তু বাংলায় প্রশ্ন আসে, এনইপি থেকেও বাংলায় প্রশ্ন আসে, কিন্তু এগুলো সিডিপির কনসেপ্ট। সিডিপির কনসেপ্ট হলেও কিন্তু বাংলা ভাষা, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আমরা দেখেছি। সুতরাং এই ক্লাসগুলো যদি আপনাদের এই ধরনের টপিক যদি প্রয়োজন হয় পরবর্তী সময়, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন যে স্যার ইয়েস স্যার উই নিড পেডাগজি ক্লাস, সিডিপি ক্লাস, ঠিক আছে? তো দ্য শিফট প্রপোজ দ্যাট ন্যাশনাল এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি কিসের পরিবর্তন করেছিল? প্রস্তাব মানে কিসের প্রস্তাবিত বদলাও হে শিফট করেছিল? ফরমেটিভ টু সামেটিভ, না ভাই আমরা সামেটিভ থেকে ফরমেটিভে যাচ্ছি। লার্নিং ফর এক্সাম আমরা করি না, সেটা ক্যান্সেল, কনসিকুয়েন্স আন্ডারস্ট্যান্ডিং হবে না। আর রিজিডিটি টু এটা হবে মিস ডিসিপ্লিনারি টু রিজিডিটি, না আমরা রিজিডিটি আগে ছিল, এবার আমরা মিস ডিসিপ্লিনারি নিচ্ছি। এখানে স্ট্যান্ডার্ডাইজেশন টু ফ্লেক্সিবিলিটি, এটা হবে কারেক্ট আনসার। এটা আগে পরিবর্তন হয়েছিল, আগে ছিল ফ্লেক্সিবিলিটি, স্ট্যান্ডার্ডাইজেশন, এটা হবে কারেক্ট আনসার। নেক্সট দেখুন আরও ধারা কয়টা এসেছে। হুইচ সেকশন অফ দ্য রাইট অফ এডুকেশন অ্যাক্ট, Right to Education Act 2009 mentioned that there will be a ban on running school without informing. কিছু স্কুলকে বন্ধ করা যাবে, স্কুলকে প্রতিবন্ধক করা যাবে কোন আইনের ধারা মতে? এখানে কি হতে পারে কারেক্ট আনসার? এখানে দেখুন কিছু এডিশনাল অপশন আমরা জানিয়ে দিই। এখানে এটার কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নাম্বার অপশন নাম্বার 18, অপশন নাম্বার 1 যেটা 18 ধারা আছে সেটা হবে কারেক্ট আনসার। কারণ 18-এ কী বলেছে? 18-এ বলেছে যে স্কুল উইদাউট পারমিশন স্কুলটা রান করতে পারে না, এটা হবে কারেক্ট আনসার। ব্যান্ড স্কুল, অ্যাডাল্টের জন্য ব্যান্ড স্কুল, সেটা হতে পারে না। আর 20 সেকশন 20 কী বলেছিল আমাদের? সেকশন 20 বলেছিল আমাদের যে স্যালারি আছে বা অ্যালাউন্স যেগুলো হয় এগুলো নিয়ে আলোচনা করে। সেকশন 22 কী বলেছে দেখুন, সেকশন 22 বলেছে এসডিপি,
স্কুল ডেভেলপমেন্ট প্ল্যান আমরা যাকে বলতে পারি। আর 24 কি বলেছে, ডিউটিস অফ এ টিচার, শিক্ষকের কী ডিউটি রয়েছে, একজন টিচার হিসাবে ওনার কী ডিউটি রয়েছে, টিচার্স ডিউটি। এবং আরেকটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে 17 আর্টিকেলে বলেছে আমরা শিশুদেরকে পানিশমেন্ট দিতে পারবো না। খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্ট, আমরা শিশুদেরকে পানিশমেন্ট দিতে পারবো না। সুতরাং এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে কি, এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে সেকশন 18 ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যাড্রেসড ইন দ্য রাইট অফ এ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। এখানে দেখুন কোনটা কারেক্ট আনসার। হুইচ অফ দ্য ফলোয়িং নট অ্যাড্রেসড, কোনটা নয় সেটা বলুন। দেখুন, প্রোভাইডিং ট্রেনিং ফ্যাকাল্টি ফর টিচার, ঠিক আছে, ট্রেনিংয়ের ফ্যাকাল্টির জন্য বা শিক্ষকদের জন্য ট্রেনিং প্রোভাইড করা হয়, সেটাও মানা গেল। এনশিওরিং অ্যাডমিশন টু চিলড্রেন ইন মিগ্রেন্টস, ঠিক আছে, এটাও মানা গেল। ডিসাইডিং দ্য একাডেমিক ক্যালেন্ডার, ঠিক আছে, আমরা একাডেমিক ক্যালেন্ডার ফলো করব। এডুকেশন আফটার 14 বছর, আরে ভাই 14 বছর পরে কেন শিক্ষা দেবো? আমাকে আরটিআই অ্যাক্ট কি বলেছে যে 14 বছর পরে শিক্ষা দিতে হবে? আমার তো বলেছে যে 3 থেকে বা 6 থেকে 14 বছরের সমস্ত শিশু শিক্ষাদান করতে হবে। এখানে আফটার 14 ইয়ার্স কী করে হলো? সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য ক্যান্সেল। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। অ্যাকর্ডিং টু এনসিএফ 2005, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেজর শিফট? এনসিএফ 2005-এর মতে নিচের কোনটা মেজর শিফট নয়? শিক্ষক টিচার সেন্ট্রিক টু লার্নার সেন্ট্রিক, ঠিক আছে। লার্নার অটোনমি টু টিচার ডাইরেকশন, প্যাসিভ টু অ্যাক্টিভ রিসিপশন অফ লার্নিং, লার্নিং উইদিন 4 ওয়ালস ইন দ্য ক্লাসরুম অফ লার্নিং ইন দ্য ওয়াইডার সোশ্যাল কন্টেক্সট। তো কোয়েশ্চন নাম্বার 25-এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি, লার্নার্স অটোনমি টু টিচার ডাইরেকশন। এটা কিন্তু হওয়া উচিত নয়। শিক্ষক তার নিজের মত অনুযায়ী ক্লাস করবেন, সেটা কিন্তু আমাদের এনসিএফে বলা হয়নি বা আরটি একটা বলা হয়নি, এনসিএফে বলা হয়নি। টিচারের ডাইরেকশন মতে লার্নার যে অটোনমি করবে সেটা কোনো কথা নয়। সুতরাং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। এক্ষেত্রে দেখুন, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রোভাইডস ফর, এখানে 2020 কি প্রোভাইডস করেছে? মাদার টাং এস মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপ টু ক্লাস 10। আচ্ছা, মাতৃভাষায় শিক্ষাদান করতে হবে 10 পর্যন্ত, অর্থাৎ 10ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা দেওয়া হবে। সেটা কেমন কথা? আমাদের বলা হয়েছে যে মাতৃভাষায় 5ম শ্রেণী পর্যন্ত আমাদেরকে শিক্ষাদান করতে হবে, ঠিক আছে, এটা অপশন গলত। ইংলিশ অ্যাজ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ফর আর্লি ইয়ার্স অফ স্কুল, না ইংলিশ হবে না, সেটা মাতৃভাষা হবে, অপশন বিও ক্যান্সেল। মিডিয়াম অফ লার্নিং শুড বি দ্য ডাইরেকশন অফ দ্য স্টেট অ্যান্ড প্যারেন্টস, যেখানে মা বাবার মতে কি ক্লাস চলবে না, সেটাও ক্যান্সেল, সি হচ্ছে না। कम से कम 8वीं कक्षा तक शिक्षा के माध्यम रूप का मातृभाषा, यस, मदर टंग और होम लैंग्वेज एज मीडियम ऑफ इंस्ट्रक्शन अप टू एटलिस्ट क्लास 8। এখানে 5ম শ্রেণী পর্যন্ত বা ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষাকে কম্পালসারি করতেও হবে, কিন্তু আমরা সিচুয়েশন বুঝে, অবস্থা বুঝে আমরা সেটাকে কী করতে পারি? ক্লাস 8 পর্যন্ত বর্ধিত করতে পারি, কিন্তু ক্লাস 10 পর্যন্ত কখনো করতে পারি না। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। Which of the following does National Education Policy 2020 propose in the context of assessment? তো অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কারেক্ট আনসার কোনটা হবে? সামেটিভ অ্যাসেসমেন্ট, লার্নিং ফর এক্সাম কেটে দিন, সামেটিভ এক্সাম কখনো হয় না, ফরমেটিভ এক্সাম হবে পেপার পেন্সিল বেসড অবজেক্টিভ কোয়েশ্চন টাইপ টেস্ট। আর ভাই পেপার পেন্সিল টেস্ট হলে ঠিক আছে, আমরা কিছু সময় মেনে নিতাম, কিন্তু অবজেক্টিভ টাইপস যদি আমরা প্রশ্নত শিশুদের করি, তাহলে সে কি বুঝলো কি না আমরা কীভাবে লিখবো, অর্থাৎ ফ্যাক্ট বেসড অ্যাপ্টিটিউড হবে না। এখানে কিন্তু কনভার্জেন্ট থিঙ্কিংয়ের কথা বলা হয়েছে, আমরা কনভার্জেন্ট থিঙ্কিংয়ে যাব না, আমরা কোথায় যাব? আমরা যাব কি? ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ে। সুতরাং এটা কারেক্ট আনসার হলো না। সুতরাং 3টা অপশন কাটা গেল, আলটিমেটলি কারেক্ট আনসার অপশন নাম্বার সি, 360 ডিগ্রি মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রেস রিপোর্ট কার্ড, এটা হবে কারেক্ট আনসার। এটাকে সংক্ষিপ্ত আরেকটা নামে আমরা যদি জানি, তো এটার নাম হবে কি? পরক। আপনারা সেটা জানে রাখবেন, এটার নাম হচ্ছে কি?
পরক, এটা প্রশ্ন আসতে পারে পরক। তো পরকের ফুল ফর্ম কি কার কার জানা আছে কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখুন তো ভাই। পরকের ফুল ফর্ম জানা আছে কমেন্ট বক্সে তাড়াতাড়ি লিখুন। তবু আমি এবার বলে দিচ্ছি, পারফরমেন্স অ্যাসেসমেন্ট রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস অফ নলেজ ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, কার কার জানা আছে খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখুন ভাই। চলুন কোয়েশ্চন নাম্বার 28 দেখি। দ্য রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009 স্টিপুলেটস দ্যাট লার্নিং শুড বি, অর্থাৎ আরটি অ্যাক্টের মতে লার্নিংটা কী ধরনের হবে। আপনি যে শিখবেন, আপনি কীভাবে শিখবেন? আপনি এখন যে শিখছেন কী করে শিখছেন? আপনাকে কি খুব কষ্ট দিয়ে শেখাচ্ছে, নাকি আপনি মনের আনন্দে ইচ্ছা মতো শিখছেন, না খুব ভালো লাগছে তাই শিখছি? ভাই পড়তে আমরা যত ভালো পাই, যত মানে আপনারা দেখুন অনেক ইউটিউব চ্যানেল দেখেন, অনেক ক্লাস দেখেন, অনেক টিচারের কাছে আপনারা পড়েন, অর্থাৎ যে টিচারের কাছে আপনাদের ভালো মনে হয়, আনন্দ লাগে, ওই টিচারকেই আপনারা ফলো করুন, তাই না? অনেক টিচার আপনারা দেখুন তো ইউটিউবের মধ্যেই ভালো, কিন্তু আপনার যে টিচারকে অনেক ভালো লাগে, মজা লাগে, আরাম লাগে, আনন্দ লাগে, আপনারা সেই টিচারের ক্লাসই অনেক বেশি করেন, তাই না? সুতরাং মনের আনন্দে আমাদের ক্লাস করতে হবে। এখানে দেখুন রেস্ট্রিক্টেড, এখানে রেস্ট্রিক্টেড কী করে হবে ভাই? কেয়ারফুলি মনিটরিং বাই ফ্রিকুয়েন্ট টেস্টিং, বারবার আপনি টেস্ট করে করে শিশুদের শেখাবেন, মোটেই না। সাপোর্টেড বাই এক্সট্রা কোচিং কোনো কিছু সম্ভব না। थ्रो एक्टिविटीज इन ए चाइल्ड फ्रीक्वेंट मैनर, यस, बच्चों के अनुकूल तरीके से गतिविधियों के माध्यम से, अर्थात शिशुरा जेखाने मजा पाबे, शिशुरा जाते एक्टिवली फ्रेंडली मैनार हिसाब से तारा काज करबे, एटा होबे कि क्षेत्रे करेक्ट आंसर। नेक्स्ट क्वेश्चन नंबर 29, in which section of Right to Education Act 2009 it is mentioned that each state should make its own RTA rules, অর্থাৎ সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে যে প্রত্যেক রাজ্যে তাদের নিজস্ব আরটিআই রুল তৈরি করতে পারে? এটা সেকশন 35-এ বলা হয়েছে। এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? এটা বলা হচ্ছে সেকশন 35-এ। ঠিক আছে ভাই, এটা তো মনে রাখবেন। তারপর নেক্সট দেখি, which of the following examination reforms to recommended by the national curriculum framework 2005? এখানে একটু মিস্টেক হয়েছে, এটা অনেকগুলো হয়ে গেছে, এটা 2005 হবে, এটা দুটো হবে না, ঠিক আছে 2005। Class 10 examination optional, state level exam to be conducted at different stages of school education, competitive entrance examination optional। দেখুন এক্সামিনেশন যেখানে হবে সেটাকে আমরা কেটে দেব, কারণ এক্সাম বা পরীক্ষা আমাদের একটা ভাষায় নেগেটিভ। আমরা এক্ষেত্রে প্রথমে কাটবো কম্পিটিটিভ এন্ট্রেন্স এক্সাম, যেটা সাংঘাতিক মানে আমাদের নেগেটিভ। এন্ট্রেন্স এক্সাম হবে, তাও আবার কম্পিটিটিভ হবে, এটা একদম 100% আমাদের কাটা যাবে, এটা আমরা কাটিয়ে দিলাম। তারপর দেখো স্টেট লেভেল এক্সাম, সেটাও কেটে দিলাম। তারপর এই দুটো হবে না, তার মানে উপরোক্ত সব হবে না। এবার কথা হচ্ছে কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার এ হবে। আপনারা বলেন স্যার এখানেও তো এক্সামিনেশন আছে, কিন্তু এটা কেন কারেক্ট হবে? এখানে কি বলেছে দেখুন, ক্লাস 10 এক্সামিনেশন অপশনাল, এক্সামটা দিলেও হবে না দিলেও হবে, অপশনাল। ঠিক আছে, এক্সামের উপর কিন্তু প্রাধান্য দেওয়া হয়নি, বলা হচ্ছে এক্সামিনেশনটা অপশনাল, একটা বৈকল্পিক পদ্ধতি, এক্সাম না দিয়ে হয় মানে এটা বিকল্প পদ্ধতি হিসাবে এক্সামিনেশন ধরা হচ্ছে। সুতরাং ক্লাস 10 এক্সামিনেশন অপশনাল ইজ দ্য রাইট অ্যান্সার, কোয়েশ্চন নাম্বার এ। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 প্রপোজেস প্যাডাগজিক্যাল শিফট ফ্রম টু, প্যাডাগজিটা কোথা থেকে কোথা পর্যন্ত শিফট করে? এখানে শিফট ফ্রম দিয়ে একটা আমাদের ড্রেস আছে, তারপর টু দিয়ে আবার ড্রেস আছে। এবার দেখুন কারেক্ট আনসার কী হবে, কোয়েশ্চন নাম্বার 31। প্যাডাগজিটা আগে ছিল রুট লার্নিং, প্যাডাগজিটা আগে রুট লার্নিংয়ে ছিল, কিন্তু আমরা রুট লার্নিং থেকে সেটাকে পরিবর্তন করে এনইপি 2020-এর মাধ্যমে সেটাকে রুট লার্নিং থেকে মানে বাদ দিয়ে সেটাকে কেটে পরিবর্তন করে এখানে আনা হয়েছে কি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। এখন কিন্তু ড্রিল এবং প্র্যাকটিস নেই, এখন ড্রিল অ্যান্ড প্র্যাকটিস হবে না, অ্যাসেসমেন্ট অফ লার্নিং এখন হবে। অ্যাসেসমেন্ট অফ লার্নিং মানে সামেটিভ অ্যাসেসমেন্ট, এটা এখন হচ্ছে না। বিহেভিয়ারিজম সেটা নয়, সুতরাং কারেক্ট অ্যান্সার অপশন নাম্বার বি হবে কারেক্ট অ্যান্সার। কারণ কি দেখুন প্যাডাগজিটা আগে রুট লার্নিং ছিল, এবার রুট লার্নিং থেকে পরিবর্তন করে সেটাকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আনা হয়েছে, এটাই মূলত এখানে বলা হচ্ছে, বুঝতে পারেন? তো দেখুন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কী হতে পারে?
Question number 32. The purpose of assessment according to National Education Policy. NEP 2020 মতে আমাদের অ্যাসেসমেন্টটা কি আসলে, অ্যাসেসমেন্টের উদ্দেশ্য কি, ওই অ্যাসেসমেন্টের যেটা আমাদের উদ্দেশ্যটা কি, পারপাসটা কি? এখানে দেখুন, টু জেনারেট স্ট্রেস অ্যান্ড ইন্ট্রোডিউস ফিয়ার এমং এ স্টুডেন্ট টু এনশিওর লার্নিং লেভেল। আরে ভাই, স্ট্রেস দেওয়ার জন্য, চাপ দেওয়ার জন্য এবং স্ট্রেস দেওয়ার জন্য, ভয় দেখার জন্য পরীক্ষা নেওয়া হবে অ্যাসেসমেন্ট। সেটা কি ধরনের কথা? আমরা কি শুধু ভয় দেখাই নাকি? তার মানে অপশন নাম্বার 1টা হবে না। তো অপশন নাম্বার 1টা যখন হবে না, তখন এখানে দেখুন অপশন নাম্বার 1 আছে, এটা হচ্ছে না, অপশন নাম্বার 1 এখানে হচ্ছে না, এটা অপশন নাম্বার 1 এটা হচ্ছে না। তো 3টা অপশন যেহেতু কেটে দিলাম, সুতরাং কারেক্ট আনসার হলো কি আমাদের অপশন নাম্বার 4 ইজ দ্য রাইট আনসার। 2, 3 and 4 বাকি আমাদের দেখার প্রয়োজনও নেই, কারণ আমাদের মিলে গেল। তো এই ধরনের ট্রিকি কোয়েশ্চেনগুলো আপনারা সলভ করবেন, যাতে করে কম সময়ে আপনারা বেশি আনসার পরীক্ষার হলে করতে পারেন। ঠিক আছে, এটাই মাত্র আমরা কমপ্লিট করে নিলাম 33। তারপরে দেখুন 34। According to the right of children to free and compulsory education act 2009, which of the following responsibilities is not fulfilled by the teacher? ঠিক আছে, তো হুইচ অফ দ্য ফলোয়িং রেসপন্সিবিলিটিস ইজ নট ফুলফিলড বাই দ্য টিচার, অর্থাৎ নিচের কোনটা একজন শিক্ষক ফুলফিল করতে পারেন না? হোল্ডিং এ মিটিং উইথ প্যারেন্টস অ্যান্ড গার্জিয়ান। ঠিক আছে, আমরা পিটিএম করি, প্যারেন্ট টিচার মিটিং আমাদের স্কুলে হয়, আমরা করতে পারি। ঠিক আছে, টু কমপ্লিট দ্য এন্টায়ার কোর্স উইদিন দ্য স্টিপুলাস টাইম। ঠিক আছে, আমরা চেষ্টা করি কমপ্লিট করার। টু অ্যাসেস দ্য লার্নিং ক্যাপাসিটি অফ দি চাইল্ড। ঠিক আছে, প্রত্যেক শিশুর দেখতে পারি, কিন্তু টু ডিসাইড দ্য এডুকেশনাল ক্যালেন্ডার। আরে ভাই, টিচার এডুকেশন ক্যালেন্ডার ডিসাইড কী করে করবে? সে তো ফলো করবে। টিচার ফলো দ্য এডুকেশনাল ক্যালেন্ডার বা একাডেমিক ক্যালেন্ডার। টিচারে ফলো করে, টিচার তো আর একাডেমিক ক্যালেন্ডার তৈরি করে না, ডিসাইড করে না। তার মানে এটা অপশন নাম্বার বি হবে না, সুতরাং অপশন নাম্বার বি কারেক্ট আনসার। ঠিক আছে, তো আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 35। তো এই ধরনের ক্লাস আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমাদের। আজকে একটা নতুনত্ব আপনাদের সামনে আনার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন। তার পরবর্তী সময় আমরা এই ধরনের ক্লাস আপনার জন্য প্রতিদিন নিয়ে আসবো। ঠিক আছে ভাই, যদি আপনারা চান তো খুব তাড়াতাড়ি কমেন্ট করুন, আমরা প্রতিদিনের জন্য প্রস্তুতি নেব, যদি আপনাদের উপকারে আসে। এবার দেখুন, NCF 2005 রিকমেন্ডস দ্যাট টিচিং শুড এম্পাসাইজ ম্যাক্সিমাম অফ রিলেটিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল, মেমোরাইজিং অল সাইন্টিফিক গিভেন টার্ম ইন দ্য। আরে ভাই, মেমোরাইজিং যখন দেখছেন আর বাকি পড়ারই দরকার নেই, কেটে দিন ভাই। টেক্সট বুক এক্সারসাইজ হচ্ছে না, এখানে কি এক্সামিনেশন, কেটে দিন। আর কোথায় যাব? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। রিলেটিং ক্লাসরুম লার্নিং টু লাইফ আউটসাইড দ্য স্কুল। আমরা শিক্ষাদান করব, যখন শিশুকে শিক্ষাদান করব তখন বাইরের জগৎ থেকেও আমাদের তাকে কিছুটা শেখাতে হবে, ক্লাসরুমের বাইরে গিয়েও তাকে কিছুটা আমাদের শেখাতে হবে, যেটা বলা হয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি। তো এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ পিডিএফ এবং এই আমাদের যে 50টা মক টেস্ট টার্গেট, এই সবগুলো আমাদের অফিসিয়াল গ্রুপে পেয়ে যাবেন। যদি আপনি এখন অফিসিয়াল গ্রুপে জয়েন হন নাই, তাহলে এখনই আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যান। এখানে আপনারা 50টা মক টেস্ট পাবেন, সবগুলো ক্লাস আপনারা পাবেন, এবং যে পিডিএফগুলো যতগুলো আমরা ক্লাস করি সবগুলো ক্লাসের পিডিএফ আমরা এখানে প্রোভাইড করে থাকি। তাহলে এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। পরবর্তী ক্লাসে আবার একবার কথা বলবো।